আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। সবাইকে শুভ সন্ধ্যা। আশা করি ভালো আছেন। আমরা অত্যন্ত আনন্দের সাথে এবং সফলতার সাথে এবং সুস্থতার সাথে 4টি রোজা সম্পূর্ণ করতে পেরেছি এবং 3টি আইন সম্পূর্ণভাবে শেষ করে পিআরবি যদি আমার ভুল না হয় থাকে 266 পর্যন্ত আমরা শেষ করেছি। আজকে আমরা পিআরবি 267 থেকে শুরু করব। যারা যেখানে যে অবস্থায় আছেন একটু চলে আসেন, আমরা আস্তে আস্তে যোগদান করি আমাদের পড়ালেখায়। আমাদের তন্নিম আক্তার লিমা সহ অনেকে চলে আসছে। যারা অলরেডি যুক্ত হয়েছেন তারা একটু সড়ক পরিবহন আইনের কোন কোন ধারায় অপরাধগুলো আছে, অপরাধের ধারাগুলো একটু লেখেন। শাস্তির ধারা বলি নাই, আমি বলেছি অপরাধের ধারা। এর ভিতরে আমি একটু অপেক্ষা করি। আমাদের শাহিন হাওলাদার, তার কাছে মনে হয়েছে যে অনেক হয়েছে ঘোরাফেরা, অনেক কিছু করেছি, এখন একটু পড়ালেখা করা দরকার। এই কারণে আমাদের শাহিন হাওলাদার আজকে ক্লাসে যুক্ত হয়েছে। অথবা তার ভুলে মোবাইলে চাপ পড়ার কারণে সে লাইভে এসেছে, অথবা সে আজকে দেখতে এসেছে স্যারে কেমন পড়ায়, অথবা দেখতে আসছে যে স্যার কি আগের জনে আছে না চেঞ্জ হয়ে গিয়েছে, অথবা সে দেখতে আসে যে তার মোবাইলের এমবি ঠিক আছে কিনা, অথবা সে দেখতে আসছে তার মোবাইলের এমবি স্পিড আছে কিনা। এই কাজগুলো করার জন্য সে ক্লাসে যুক্ত হয়েছে, অথবা সে মনস্থির করেছে না আসলে পড়া উচিত। আচ্ছা, সবাই একটু সড়ক পরিবহন আইনের অপরাধের ধারাগুলো একটু লিখে দেন। 4, 6, 5, 9, 3, 10, 12, 14, 16, 17, 21, 24, 25, 28, 29, 31, 34, 35, 37, 38, 3, 40, 42, 43, 44, 43, 44, 45, 46, 47, 48, 49, 51, তারপরে 62। এই সবগুলো ধারা একটু সবাই লিখে দেন। এগুলো হলো শাস্তির ধারা, আর বাকিগুলো আমি শুরু করতেছি। সবাই একটু লিখে দেন। আর যারা অলরেডি যুক্ত হয়েছেন তাদেরকে অভিনন্দন। আমরা 201-এর ক থেকে মূলত আমাদের মূল পিআরবিটা শুরু হয়েছে। থ্যাংক ইউ। আমরা সবাই লাইভে আস্তে আস্তে, হ্যাঁ ভেরি গুড, খুব ভালো লাগতেছে লেখাগুলা দেখে। আচ্ছা আচ্ছা, যারা অলরেডি এই লেখাগুলা লিখেছেন, মানে কোন কোন ধারায় অপরাধগুলো যারা লিখেছেন, তারা এরাই আবার একটু ওই যে আম্মা আমি তো ক্লাস করাতেছি মা প্লিজ, তারা আবার এই সড়ক পরিবহন আইনেরই 110 ধারা মোতাবেক যে বিনা পরায়ণে গ্রেপ্তারের ধারাগুলো আছে সেগুলো একটু লিখে দেন। মানে আমি বলতে চেয়েছি, আম্মু মশা ব্যাটা দাও, আমি বলতে চেয়েছি যে যারা অলরেডি এই 29টা ধারা লিখেছেন তারা আবার কষ্ট করে 110-এ যে ধারাগুলাতে বিনা পরায়ণে গ্রেপ্তার করা যায় ওই ক্ষেত্রগুলো একটু আপনারা লিখে দেন। আর এদিক দিয়ে আমি পিআরবি 266 পর্যন্ত পড়িয়েছি। আশিকুর রহমান আসছে অলরেডি লাইভে। তারপর আমরা আজকে 267 থেকে শুরু করব, কিন্তু ওইটা একটু লাগবে আমার। আমার কাছে খুবই ভালো লাগতেছে যে শামীমুর রহমান বা আমাদের রেজাউল করিম, এই ছেলেটা নতুন জয়েন করেছে খাগড়াছড়ি জেলা থেকে, এমডি রেজাউল করিম। ও খুবই ভালো করতেছে এবং খুব কাঙ্ক্ষিত একটা রেজাল্ট করবে। আরাফাত রহমান আমাদের নোয়াখালী সুদারাম থেকে আছে, আমাদের রিনি আক্তারও আছে, আমাদের মিঠুন শিকদার আছে। এমআরটি পুলিশের একবারের জন্য সে মুখ খুলে বলে নাই যে স্যার একটু আইসা ঘুরে যান। আর দিদার তো তার ভাইয়ের কি সমস্যার কারণে সে কিন্তু আর একবারের জন্য বলে নাই যে স্যার জয়পুরহাটে আসেন। যাই হোক, এটা দিদারের ব্যক্তিগত বিষয়, হয়তো 3 দিন বন্ধ ছিল সরকারি, বললে যেতে পারতাম। আচ্ছা, তাহলে কি দাঁড়াইলো? এই যে লিখছে কে কে, তাদের নামগুলো যে বলেছিলাম, দিদার, তারপরে মিঠুন, তারপরে রিনি আক্তার,
এরা কিন্তু আবার খুব সুন্দর লেখছে 72, 73, 75, 77, 79, 84, 86, 89, 92, 98, 105। তোমরা যারা লিখছো তারা একটু 92 1 লাগবা, 92 ক্লোজ 1। ঠিক আছে, এই যে মিঠুন, দিদার, তারপর আমাদের আব্দুর রশিদ, ওরা বড়গুলা লেখছে, বিকাশ রাজ, তারপরে মাহমুদুল হাসান, এরা যারা সবগুলা লিখেছেন তাদেরকে ধন্যবাদ। আচ্ছা, এই যে যারা লিখেছেন 72, 73, 75, 77, 79, 84, 86, 89, 92, 1, 98, 105। আচ্ছা, এই আপনারা একটু আবার আপনারা এগুলো একটু লিখে দেন। ওই যে 12 হলো 70, 25-এ 75, 34-এ হইলো 80, 37-এ নাকি 42 হইলো 85, তারপরে এই এতটুকু পর্যন্তই। তারপরে কত 49 না 51, কততে 90 হয়, এভাবে একটু মিলি লিখে দেন। ওই যে 12 7 70, 25-এ 75, 34-এ 80 আর 42-এ মনে হয় 85, এটাও একটু লিখে দেন, তাইলে আর ভুল হবে না। আচ্ছা, এর ভিতরে আমি এবার পিআরবিতে চলে আসি। আর যারা একটু কষ্ট করে লাইভে এসেছেন, লিঙ্কটা একটু কষ্ট করে হোয়াটসঅ্যাপ গ্রুপে দেওয়ার জন্য আমি অনুরোধ করছি। আর আপনাদেরকে আরেকটা বিষয় বলি, এটা আর কয়েকদিন পরে বলবো। ও আপাতত এই যে 2-1 দিন যদি আমি বন্ধ দেই, মনে করবেন যে ওই যে হয়তো রমজানে বেশি রোজা থাকার কারণে খারাপ লাগলো, হয়তো 2-1 দিন বন্ধ দেই। এটা বিষয়টা আপনারা আপাতত একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ইনশাল্লাহ রোজার পরে আমরা জোরালো ভাবে শুরু করব। প্রয়োজনে রোজার পর আমরা 3 বার ক্লাস করব, 3 বেলা, কোনো সমস্যা নাই। ঠিক আছে? সবার কি সমস্যা আছে? রোজার সময় যদি একটু কম ক্লাস হয় বা মাঝে মাঝে 2-1 দিন যদি গ্যাপ দেই, বা 3টা ক্লাস একটা না নিয়ে যদি আমি একটা গ্যাপ দেই, তাহলে কি কোনো সমস্যা আছে? আমরা রোজার পরে দরকার আবার বেশি করে পড়াবো, কোনো সমস্যা নাই। এখানে আমরা মূলত আপনাদের সাথে, আমাদের সাথে তো ক্লাসের কন্ট্যাক্ট না, আমরা মূলত আমাদের কিভাবে মানে আমাদের প্রিপারেশনটা সবচেয়ে ভালো নেওয়া যায়, বেস্ট অফ দ্য বেস্ট আমরা কিভাবে হইতে পারি, আমাদের এটা হলো মূল মুখ্য বিষয়। ঠিক আছে? যেহেতু এখন মূলত আপনারা একটা পরিবারের মতো হয়ে গিয়েছেন, আমরা নিজেরা একটা ফ্যামিলির মতো হয়ে গিয়েছি। আমিও একজন রক্ত মাংসে গড়া মানুষ, আমারও তো ভালো লাগা খারাপ লাগার বিষয় আছে। আর আমার যে ফেসবুক আইডি, এখানে আমি চাইলেও খারাপ কিছু লাগলেও আমি পোস্ট করার কোনো সুযোগ নাই বা কোনো কিছু বলতে পারি না। এই জন্য একটু কষ্ট করে রোজার মাসটা আপনাদের কাছ থেকে আমি একটু চেয়ে নিলাম, কারণ তারাবি তো পড়ায়, খতম তারাবি পড়াইলে অনেক সময় একটু খারাপ লাগে। এই জন্য একটু অনেক সময় বলি যে আজকে পড়াবো না, একটু মনে কিছু নিয়েন না। হ্যাঁ, রোজার মাসে তো আল্লাহ ভরসা, আল্লাহ হয়তো অন্য দিক দিয়ে পুষিয়ে দেবে। আমরা রোজার পরে দরকার 2 বেলা, 3 বেলা পড়বো, কোনো সমস্যা নাই। এটা একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার জন্য আমি অনুরোধ করেছি। আর আমরা তো মূলত এমনি স্থায়ীভাবে কোনো বন্ধ দিব না, ওই 2-1 দিন করে আমাদের বন্ধ যাবে, এছাড়া আমাদের কোনো বন্ধ হবে না। ঠিক আছে? আচ্ছা, তাহলে একটু পড়ায় আসি এবার। পিআরবি আমরা 266 পর্যন্ত পড়েছিলাম, 201 থেকে আমরা একটু বাড়ি দেই, এই এলাকাটা বেশি গুরুত্বপূর্ণ। 201-এর ক আর খ আমি এখন কিন্তু আর বেশি ভেঙে বলবো না, হালকা একটু টাচ করে যাব। 201-এর ক আর খ মিলে মূলত বলা আছে কে থানার অফিসার ইনচার্জ হইতে পারবে আর কাকে দায়িত্বটা দেওয়া যাবে। আচ্ছা, 202-এ বলা আছে থানা অথবা ফাঁড়ি বা ক্যাম্পাস এগুলোর দায়িত্ব হস্তান্তর নিয়ে। 203-এ বলা আছে থানার ভিতরে বাইরে যেগুলো আছে এগুলো পরিষ্কার পরিচ্ছন্নতা নিয়ে। 204-এ বলা আছে বাংলো বা কক্ষ নিয়ে। 205-এর দায়িত্ব কর্তব্য ওসির। 6-এ বলা আছে দ্বিতীয়, তৃতীয়। 7-এ হলো এএসআই। 8-এ হলো কনস্টেবলের। 9 হলো মফস্বল ডায়েরি। 10-এ হলো সাইকেল ব্যবহার। 11-তে ভেরিফিকেশন। 12-তে বলা আছে ব্রিফিং। 13-তে হলো পুলিশ ম্যাজিস্ট্রেট। 14-তে বলা আছে মানে হাট বাজারে কনস্টেবল। 15-তে পার্শ্ববর্তী জেলা। 16-তে বলা আছে গুরুত্বপূর্ণ জায়গায় এএসআই কনস্টেবল। 217-তে তাদের দায়িত্ব কর্তব্য। 218-তে রেল পুলিশ, জেলা পুলিশ। 219-এ ওসি রেল পুলিশ সম্পর্কে ধারণা রাখবে। 220-এ সিভিল আইডি কার্ড। এই যে আমি 220 পর্যন্ত বলেছি, আপনারা কি বুঝতে পেরেছেন কি বলেছি? এই যে 220 পর্যন্ত আমি একটু টাচ করে বলেছি, এটা কি আপনাদের মোটামুটি বুঝতে পেরেছেন? আচ্ছা, এতটুকু টাচে রাখলে হবে, জাস্ট আমাদের টাচে রাখলাম যে কোথায় কি আছে। আচ্ছা, এবার 221-এ চলে যে আমরা রেল ভ্রমণ নিয়ে, তাহলে আবার 222-এ আমরা চলে যাব যে ফেরি অথবা নৌকা নিয়ে। 223-এ চলে যাব আমরা ছাপাখানা নিয়ে। 224-এ বলা আছে পাগল গ্রেপ্তার নিয়ে। 225-এ বলা আছে অস্ত্র গোলা বারুদ নিয়ে। 226-এ বলা আছে বিস্ফোরক দ্রব্য নিয়ে। এবার জাহাজ ডুবি সম্পত্তি নিয়ে 227 হয়, তাহলে অবশ্যই মাটির নিচে যেটা আছে
গুপ্তধন এটা 228, আর প্রত্নতত্ত্ব নিয়ে 229। গবাদি পশু যেগুলো আছে এগুলো অনধিকার প্রবেশ করলে 231, আর এগুলো বিক্রির ক্ষেত্রে নিবন্ধন লাগবে 232। মহামারী নিয়ে বলা আছে 233, আর জন্ম মৃত্যু নিবন্ধন রেজিস্টার থানায় থাকবে, এটা বলা আছে 234। আচ্ছা, 235 আর 236 কি আছে আমাকে একটু বলেন। 235 কি আর 36 কি? তদন্তের ক্ষেত্রে নৌকা, ফাঁড়িতে নৌকা বা থানায় নৌকা রাখা যাবে, গুরুত্বপূর্ণ মাঝি রাখা যাবে, এটা কি 35? নাকি কোনো পর্যটক বা কোনো অন্য কোনো অফিসার আসলে সে যদি কোনো যানবাহন বা অন্য কোনো সাহায্য চায় তাহলে তাকে সাহায্য করা যাবে, কোনটাতে কি? 35 কোনটা, 36 কোনটা আমাকে একটু বলেন। নৌকা তদন্তের কাজে নৌকা ফাঁড়ি রাখা যাবে, এটা কি 35 না 36? অবশ্যই 36। ভেরি গুড। 35 বলা আছে অন্য এলাকায় যদি কোনো অফিসার আসে, সে যদি কোনো মানে কোনো যানবাহন চায় বা কোনো পর্যটক কোনো সাহায্য চায়, সেই ক্ষেত্রে 235। ভেরি গুড। অনুমোদিত স্কেল অনুসারে অস্ত্রগুলি বরাদ্দ 237 ক খ, রিভলভার বরাদ্দ হল 238, আর 239 কতে বলা আছে কনস্টেবল থানার দায়িত্বে থাকতে পারবে। 240 বলা আছে এই যে সিন্ধুকের চাবি ওসির কাছে থাকলে অস্ত্রগুলি সবকিছুর বিষয়ে ওসি এরা দায়িত্বে থাকবে। 241টা আমি একটু ভুলে গিয়েছি, বলেন তো 241 কার সিন্ধুক? 241টা আমি একটু ভুলে গিয়েছি, আমাকে বলেন 241 কার সিন্ধুক কার কাছে রাখবে, এটা একটু মনে করে দেন। আর 242 বলা আছে এক্সপ্রেস লেটার। 243 ক খ গ গ ওম চ চ বরিগার্য, কতে বলা আছে থানায় মামলা রুজু করার দায়িত্ব একমাত্র থানার ওসির। খতে বলা আছে সে অধস্তন দ্বারা লেখাবে ঠিক কিন্তু নিজে স্বাক্ষর করবে। আর 243 গতে বলা আছে নিজে এটা মামলা রুজু করে সে নিজের তদন্তের ব্যবস্থা করতে পারবে। আর গতে বলা আছে যে কানে শোনা সংবাদ, মিথ্যা সংবাদ, গুজবের সংবাদ আসলে ওমতে বলা আছে টেলিফোনের মাধ্যমে অথবা টেলিগ্রাফের মাধ্যমে কোনো সংবাদ আসলে আর কোনো অজুহাত দেখিয়ে মামলা রুজু থেকে বিরত থাকা যাবে না, এটা হলো চ। আবার এই কনস্টেবল থানার দায়িত্বে থাকলে সে লিখিত এজাহার গ্রহণ করতে পারবে, এটা হলো বড় চ। আর এজাহার একবার লিপিবদ্ধ করলে সেটা আর বাতিল করা যায় না, সেটা হলো বরিগার জ। এবার আসি 244 ক খ গ। 244 কতে বলা আছে মানে বিভিন্ন আইনের দোহাই দিয়ে, এটা মানে ধারার দোহাই দিয়ে বা অপরাধ প্রমাণ হবে কি হবে না এই ধরনের এক্সকিউজ দেখিয়ে মামলা রুজু থেকে বিরত থাকা যাবে না, এটা বলা আছে 244 ক। এবার পুলিশ অফিসার যদি তার কার্যকালে যদি সে আঘাতপ্রাপ্ত হয় তাহলে সে ইন্সপেক্টর টু আপওয়ার্ড কারো অনুমতি নিয়ে থানায় মামলা করতে গেলে ওসি মামলা করতে বাধ্য থাকবে, এটা হলো 244 খ, খাগড়াছড়ির খ। আর গতে বলা আছে এবার পাবলিক যদি পুলিশের বিরুদ্ধে কোনো মামলা করতে চায় তাহলে করা যাবে, এবং এটার একটা কপি পুলিশ সুপারের কাছে একটা জেলা ম্যাজিস্ট্রেটের কাছে প্রেরণ করতে হবে। 244 গরুর গ। 245 পেয়েছি আমরা যে জেলা থেকে বা আদালত থেকে যদি কোনো অভিযোগ পুলিশকে তদন্ত দেয় তাহলে পুলিশ এটা এফআইআর মতো গুরুত্ব দিয়ে সেটা তদন্ত করবে। আর 246 বলা আছে আমরা এজাহারের কপিগুলা কোথায় কোথায় প্রেরণ করব। 247 বলা আছে বড় ধরনের চুরি ডাকাতি হইলে এটার তালিকা। 248 ক আর খ দুটোই খুবই গুরুত্বপূর্ণ। একটা বলা আছে যদি ইখতিয়ারের বাইরে কোনো সংবাদ আসে সেই ক্ষেত্রে করণীয়। আর 248 খতে বলা আছে একই ঘটনা যদি একাধিক জায়গায় মামলা হয় সেই ক্ষেত্রে করণীয়। আর 249 বলা আছে রেল পুলিশ জেলা পুলিশকে মানে রেলের সংবাদ জেলায় গেলে জেলা থানার ওসির কাছে, আর জেলা থানার ওসির সংবাদ রেলের কাছে আসলে করণীয়। 250 পাইছি আমরা হইচই বিজ্ঞপ্তি। 251 বেওয়ারের সম্পত্তি। 252 হুঁশিয়ারি নোটিশ। 253 জাল নোট। 254 নন এফআইআর। 255 ক মামলা রুজু করার দায়িত্ব থানার অফিসার ইনচার্জের, নাকি 255 কতে কি মামলা রুজু করার দায়িত্ব থানার অফিসার ইনচার্জের, এটা কি সঠিক? তরিকুল ইসলাম বলছে সঠিক, শামীমুর রহমান বলছে সঠিক না, ফারহানা রায়হান বলছে সঠিক। যারা সঠিক শব্দ ব্যবহার করেছেন তারা সব ফেল করেছেন, শব্দের হবে তদন্ত। ফারহানা রায়হান আপনি ওই যে এস এম জুবাইর ওরা হুঁশ রাখছে, তানবির আক্তার মুক্তি তুমি হুঁশের বড়ি খাও নাইলে তোমার রোজা বেশি ধরেছে, কেনেডিও বলছে সঠিক। না 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 ভুল। সাদুল ইসলাম শাকিল তুমিও বলছো সঠিক, ভুল হয়েছে। আমি বলেছিলাম 255 কতে মামলা রুজু করার দায়িত্ব থানার অফিসার ইনচার্জের কি না, এটা ভুল উত্তর। 255 কতে বলা আছে মামলা তদন্ত করার দায়িত্ব থানার অফিসার ইনচার্জ।
তার মানে যারা সঠিক শব্দটা বলেছে তারা আমার কথাগুলোর গুরুত্ব দেয় নাই, যারা তদন্ত শব্দটা ব্যবহার করেছে বা যারা সঠিক না স্যার লিখেছে তারা আমার কথাটা শুনেছে বা তাদেরটা সঠিক। 255 কতে মামলা রুজু করার দায়িত্ব না, এটা হলো 243 ক। আর 255 কতে বলা তো ওই যে স্বীকার করছে স্যার বিকেলের পর রোজা বেশি ধরেছে। যাই হোক, আবার নতুন করে খালিদ বিন ওয়ালিদ আবিষ্কার করছে 243 243 ইতিহাসে নাই, এটা লিখে ইতিহাসটা কলঙ্কিত করেন না। 243 ক খ গ এই শব্দগুলা ব্যবহার করেন। 255 কতে বলা আছে মামলা তদন্ত করার দায়িত্ব থানার অফিসার ইনচার্জের। আর খতে বলা আছে 207 গরুর গ বিধি অনুসারে এএসআই থানার দায়িত্বে থাকলে সেও মামলা তদন্ত করতে পারবে। আচ্ছা, 56তে আমরা পাইছি রেজিস্টার পত্র পর্যালোচনা করবো। 257তে বলা আছে তদন্ত থেকে বিরত থাকা। 258তে সরজমিনে তদন্ত করব। ইখতিয়ারের বাইরে যদি তদন্ত হয় তাহলে 259, আর হয়রানি করা যাবে আবার 260, বিরতিহীন তদন্ত 261, নির্যাতনের অভিযোগ নিয়ে সন্দেহ করলে তারে চেক করে তল্লাশি করে তারপর জিডি করে হাজতে রাখতে হবে 262, কেস ডায়েরি 263, 64 পুলিশ পুলিশ যদি কোনো জবানবন্দি লিপিবদ্ধ করে সাক্ষীর বা বাদীর তাহলে 265, মৃত্যু গেলেন জবানবন্দি 266। এই হলো আমাদের বেচা বিক্রি ছিল আগের। এখন আজকে আমাদের নতুন করে ব্যবসা শুরু হবে। সবাই কি রেডি? পড়া কি শুরু করব? ক্লাস কি শুরু করব? সবাই কি রেডি? মোটামুটি সবাইকে একটু তালে নিয়ে আসছি। সবাই কি রেডি? তাহলে সবাই কি মানসিকভাবে রেডি? শুরু করব? ওকে ওকে, ভেরি গুড। এখন আমি আপনাকে একটা বিষয় বলি, আপনি কল্পনা করেন। মনে করেন আপনি সাব ইন্সপেক্টর, আপনি কল্পনা করেন সাব ইন্সপেক্টর হিসেবে আপনি একটা মামলা তদন্ত করতেছেন। কথা কি বুঝতেছেন? আচ্ছা, রেডি? তাহলে এই মামলা তদন্তকালে আপনি সাব ইন্সপেক্টর হিসেবে একটা মামলা তদন্ত করতেছেন। এই মামলা তদন্ত করতে গিয়ে বাদী পক্ষ বা বিবাদী পক্ষ বা কোন এক পক্ষ বলতেছে স্যার আসামি তো পাগল। আসামি হইল কি? পাগল। এখন আইন বলতেছে আপনি যে মামলা তদন্তকারী কর্মকর্তা, আসামি পাগল নাকি সুস্থ এই বিষয়ে যে মামলা তদন্তকারী কর্মকর্তা আছে সে কোনো সিদ্ধান্ত গ্রহণ করতে পারবে না। আসামি সুস্থ হিসাবে ধরে নিয়ে সে তার মামলাটা তদন্ত করে শেষ করবে এবং তদন্তকালে যদি দেখে যে আসামির ভিতরে বেশি পাগলের উপসর্গ দেখা যায় তাহলে সে আদালতের কাছ থেকে অনুমতি নিয়ে তাকে পরীক্ষা করার জন্য ডাক্তারের কাছে প্রেরণ করতে পারবে। কথা কি বুঝতে পেরেছেন? বাংলা আলাপ হইল, আপনি একটি মামলা তদন্তকালে যদি দেখেন যে আসামি পাগল বা সুস্থ এই বিষয়ে আপনি সিদ্ধান্ত গ্রহণ করতে পারবেন না। মানে পাগলামির বিষয়ে পুলিশ অফিসার কোনো সিদ্ধান্ত গ্রহণ করতে পারবে না। পুলিশ অফিসার আসামিকে সুস্থ হিসাবে ধরে নিয়ে তার মামলার তদন্ত কার্যক্রম শেষ করবে এবং বিজ্ঞ আদালতে প্রতিবেদন দাখিল করবে। তবে আসামির ভিতরে যদি কোনো পাগলের উপসর্গ বেশি দেখা যায় তাহলে সে আদালতের কাছ থেকে অনুমতি নিয়ে তাকে পরীক্ষা করার জন্য ডাক্তারের কাছে প্রেরণ করতে পারবে। আমি কি বুঝাইতে পারছি? মানে সে পাগল মনে করে আপনার তদন্ত বন্ধ রাখা যাবে না, সে পাগল মনে করে আপনার সাক্ষ্য গ্রহণ থেকে বিরত থাকা যাবে না, অথবা পাগল মনে করে তাকে মাফ করে দেওয়া যাবে না, অথবা সে পাগল এটাও আপনি আপনার তদন্ত প্রতিবেদনে উল্লেখ করতে পারবেন না। আসামি পাগল নাকি সুস্থ এই বিষয়ে মামলা তদন্তকালে পুলিশ অফিসার কোনো সিদ্ধান্ত গ্রহণ করতে পারবে না। সে আসামি সুস্থ হিসাবে ধরে নিয়ে তার মামলা যাবতীয় তদন্ত কার্যক্রম শেষ করবে এবং বিজ্ঞ আদালতে প্রতিবেদন দাখিল করবে। তবে এর ভিতরে তার আসামির ভিতরে যদি কোনো পাগল উপসর্গ বেশি দেখা যায় সেই ক্ষেত্রে সে বিজ্ঞ আদালতের অনুমতি নিয়ে তা পরীক্ষা করার জন্য আদালতে হইতে ডাক্তারের কাছে প্রেরণ করতে পারবে। 267 আলাপটা কি ক্লিয়ার? মানে মূল বক্তব্যটা আপনি বুঝতে পেরেছেন কিনা?
এটা হলো ফরম পার্ট মানে বাংলা আলাপ হইলো আসামি সুস্থ মনে করে আপনার মামলার তদন্ত কার্যক্রম শেষ করতে হবে, আর সে পাগল কিনা এই বিষয়ে আপনি কোর্টের কাছ থেকে অনুমতি নিয়ে তা পরীক্ষা করতে পারবেন, কিন্তু আপনি পাগল হিসাব সুস্থ লোক হিসাব মনে করে তার মামলার তদন্ত কার্যক্রম শেষ করতে হবে। 267 গেল। 268তে আমরা পেয়েছি ওই যে নন এফআইআর প্রতিবেদন দাখিল করা যাবে আদালতে 268। বাংলা আলাপ হইল 155 আমরা পড়েছিলাম আমলের অযোগ্য অপরাধ তদন্ত। এই আমলের অযোগ্য অপরাধ তদন্ত করে এই বিষয়ে বিজ্ঞ আদালতে প্রতিবেদন দাখিল করা হবে 268, 254, 268তে। তাহলে 268 পেলাম নন এফআইআর প্রতিবেদন আদালতে দাখিল, যেগুলো ওই যে ফৌজদারি কার্যবিধানের 107-17 দ্বারা যেগুলো দেওয়া হয়। আচ্ছা, 268 গেল। আর 269 বলা আছে সাক্ষীকে আদালতে হাজির করতে বাধ্য করা যাবে। মানে ফৌজদারি কার্যবিধি আইনের 171 ধারা মোতাবেক কোন মামলা বাদী বা সাক্ষীকে যদি আদালত ওয়ারেন্ট দেয় গ্রেপ্তার করে হাজির করার জন্য, তাহলে এই সাক্ষীকে আদালতে হাজির করতে পুলিশ কি করতে পারবে? বাধ্য করতে পারবে। তাহলে সাক্ষীকে আদালতে হাজির করতে বাধ্য করা যাবে 269 ধারায়। আচ্ছা, 269 বুঝতে পেরেছি। এখন খুব সুন্দর একটা ধাপ পিআরবি পর্ব 270, এটা খুব ভালো একটা পিআরবি। তাহলে 267 মূলত পাইলাম পাগলামি সম্পর্কে পুলিশ সিদ্ধান্ত নিতে পারবে না। 268তে পাইলাম আমলের অযোগ্য অপরাধ তদন্ত প্রতিবেদন দাখিল। 269 পাইলাম সাক্ষীকে আদালতে হাজির করার জন্য বাধ্য করা যাবে। এখন পর্ব 270, খুব গুরুত্বপূর্ণ একটা পিআরবি এবং পরীক্ষায় লিখিত পরীক্ষায় আসার মতো একটা পিআরবি। আজকের ক্লাসে বা সামনে যতগুলো পিআরবি পড়াবো সবচেয়ে সুন্দর এবং ভালো মানের পিআরবি হইল 270। এটা লাগবে, খুব গুরুত্বপূর্ণ, এটা সবাই ভেরি ভেরি ইম্পর্টেন্ট লিখে রাখতে পারেন। 270 বলা আছে কোন মামলার তদন্তকালে, কথা বুঝছেন, কোন মামলার তদন্তকালে বা কোন মামলার অপরাধ তদন্তকালে এই মামলাটি প্রমাণ করার জন্য বা এই অপরাধটা আদালতে প্রমাণ করার জন্য কি ধরনের সাক্ষ্য গ্রহণ করা হবে। সাক্ষ্য মানে বুঝছেন, বিভিন্ন আলামত, আর কতজন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করা হবে এটা নির্ধারণ করার দায়িত্ব পুলিশের উপর বর্তাবে। আমি মনে বুঝাইতে পারি না কি বলেছি। মানে একটা মামলার কোন অপরাধ প্রমাণ করার জন্য কি ধরনের সাক্ষ্য গ্রহণ করা হবে আর কতজন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করা হবে এটা পুলিশের যে তদন্তকারী কর্মকর্তা আছে এটা তার উপর বর্তাবে। এটা অন্য কেউ নির্ধারণ করে দিবে না যে এই মামলাটা আপনি তদন্ত করতেছেন, আপনি এই সাক্ষী নিবেন আর এই আলামত গ্রহণ করবেন না। এটা যে তদন্তকারী কর্মকর্তা এটা তার উপর বর্তাবে যে সে এই মামলাটা প্রমাণ করার জন্য সে কতজন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করবে আর কি কি ধরনের সাক্ষ্য প্রমাণ সে সংগ্রহ করবে। এছাড়াও এই মামলায় কোনো অপ্রয়োজনীয় সাক্ষী তার গ্রহণ করার প্রয়োজন হবে না। মামলা প্রমাণ করার জন্য গুরুত্বপূর্ণ যে কজন সাক্ষী প্রয়োজন ঠিক সেই কজন সাক্ষী সে কি করতে পারবে? গ্রহণ করতে পারবে। আর কোন সাক্ষী যদি আদালতে হাজির হইতে যুক্তিসঙ্গত কারণ ছাড়া অপারগতা প্রকাশ করে তাহলে তাকে পুলিশ আটক করে পুলিশের হেফাজতে নিতে পারবে। এই হলো মূলত 270 সব মিলে। 134-এর সাথে 200 একজন বলছে সাক্ষ্য আইনের 134-এর বিপরীত মনে হচ্ছে। না না, সাক্ষ্য আইনের 134 আর পিআরবি 270 একই কথা বলা আছে। সাক্ষ্য আইনের 134 বলছিল মামলা প্রমাণ করার ক্ষেত্রে সাক্ষীর নির্দিষ্ট কোনো সংখ্যা নাই, আর পিআরবি 270 এটাই বলা আছে একটা মামলা প্রমাণ করার জন্য কতজন সাক্ষী লাগবে, কি ধরনের সাক্ষ্য প্রমাণ সংগ্রহ করতে হবে এটা যে মামলার তদন্তকারী কর্মকর্তা আছে তার উপর বর্তাবে। তার মানে নির্দিষ্ট কোনো সংখ্যা নাই।
আর তিনি চেষ্টা করবে কোনো মামলায় অপ্রয়োজনীয় যারা সাক্ষী আছে তাদের সাক্ষ্য গ্রহণ না করার জন্য। এছাড়াও যে সকল সাক্ষীগণ আদালতে যুক্তিসঙ্গত কারণ ছাড়া হাজির হইতে অপারগতা প্রকাশ করবে তাদেরকে আটক করে আবার পুলিশ হেফাজতে নিতে পারবে। 270, তার মানে 270 খুব তাৎপর্যপূর্ণ এবং গুরুত্বপূর্ণ একটা পিআরবি। মানে 270-এ মূলত 3 পার্ট। প্রথম পার্টে বলা আছে একটা মামলা প্রমাণ করার জন্য কতজন সাক্ষী লাগবে আর কি ধরনের সাক্ষ্য প্রমাণ লাগবে, এটা মামলা তদন্তকারী কর্মকর্তা হিসেবে যে পুলিশ আছে এটা তার উপর বর্তাবে। আবার এটাও বলা আছে তিনি চাইলে কোনো অপ্রয়োজনীয় সাক্ষীদের সাক্ষ্য গ্রহণ করা থেকে বিরত থাকতে পারবেন। আবার যে সকল সাক্ষী আদালতে হাজির হইতে অপারগতা প্রকাশ করবে তিনি তাদেরকে আবার গ্রেপ্তার করে পুলিশের হেফাজতেও নিতে পারবে। তাহলে পিআরবি 171 ফৌজদারি কার্যবিধি আইনের 171 যেটা, এটা পিআরবি 270। তাহলে 270 কে আমরা বুঝতে পেরেছি। আমরা কি 270 বুঝতে পেরেছি? এই দিক দিয়ে যে করা পর্ব সব হাই ভোল্টেজ পিআরবি। তাহলে 267 পাইলাম আমরা পাকরামি সম্পর্কে পুলিশ সিদ্ধান্ত নিতে পারে না। 268 এটা বেশি গুরুত্বপূর্ণ, এটা আমরা 155 লগে পেয়ে গিয়েছি। 269 আমরা পাইছি যে সাক্ষী আদালতে হাজির করতে বাধ্য করা যাবে। বেশি গুরুত্বপূর্ণ হলো 270। 270-এ বলা আছে মূলত যে একটা মামলা তদন্তকালে কি সাক্ষ্য প্রমাণ গ্রহণ করবে, কি ধরনের এভিডেন্স গ্রহণ করবে, কি ধরনের আলামত সংগ্রহ করবে, এটা তদন্তকারী কর্মকর্তার উপর বর্তাবে। তিনি যদি উপযুক্ত মনে করেন তাহলে অপ্রয়োজনীয় যারা সাক্ষী আছে তাদেরকে সেখান থেকে কি রাখতে পারবে, বিরত রাখতে পারবে। এছাড়াও তিনি চাইলে সাক্ষীদেরকে তার হেফাজত নিতে পারবে। এটা হলো 270। এখন পর্ব পিআরবি 271, আরো সুন্দর এবং আরো বেশি গুরুত্বপূর্ণ। আমি বললে এখন আপনারা বুঝতে পারবেন যে এটা আসলে গুরুত্বপূর্ণ কিনা। তার আগে আমরা একটু সাক্ষ্য আইনের 118-তে চলে যাই। যারা নতুন তাদের একটু কষ্ট হবে, আমি তারপরে বলি। সাক্ষ্য আইনের 118-তে বলা আছে আদালতকে বুঝাইতে সক্ষম এরূপ যে কোনো ব্যক্তি আদালতে সাক্ষ্য দিতে পারে, সে যদি আদালতের জিজ্ঞাসিত প্রশ্ন বুঝে এবং আদালতকে বুঝাইতে সক্ষম হয়। মা আমি একটু ক্লাস করি, পরে গান গাও। আর 119-এ বলা আছে বোবা সাক্ষী যারা আছে তাদেরও সাক্ষ্য গ্রহণ করা যাবে। 120-এ স্বামীর পক্ষে স্ত্রী, স্ত্রীর পক্ষে স্বামী। আর 121-এ পাইছিলাম ম্যাজিস্ট্রেট। 122, 23, 24 এগুলো কি সবার মনে আছে? 122-এ কি 122, 23, 24 এই তিনটা কি মনে আছে? 22-এ কিসের সম্পর্ক থাকা অবস্থায়? 122-এ বলেন কিসের সম্পর্ক থাকা অবস্থায় একজনের বিপক্ষে আরেকজনকে সাক্ষী দিতে বাধ্য করা যাবে না? কিসের সম্পর্ক? স্বামী স্ত্রী সম্পর্ক বা বৈবাহিক সম্পর্ক। 122। 123-এ কি আছে? 123-এ কোন বিষয় সম্পর্কে বলেন? 123-এ কোন বিষয় সম্পর্কে? 124-এ বললাম রাষ্ট্রীয় কোন বিষয় সম্পর্কে সাক্ষ্য দিতে বাধ্য করা যাবে না। সরি, 123-এ কি 123-এ কি রাষ্ট্রীয় না 124-এ রাষ্ট্রীয়? 123-এ কি রাষ্ট্রীয় না 124-এ রাষ্ট্রীয়? একবার ধারাসহ লেখেন, 23 রাষ্ট্রীয় না 124 রাষ্ট্রীয়? আমি প্রশ্ন করেছি 123-এর রাষ্ট্র না 124-এর রাষ্ট্র? 123-এর রাষ্ট্রীয়। আর 124-এর সরকারি বিষয় সম্পর্কে নাকি? একটু ক্লিয়ার করে বলেন, আমি মনে নাই, একটু বলেন তো আপনারা। হ্যাঁ, 123-এর রাষ্ট্রীয় আর 124-এ বলা আছে
গুরুত্বপূর্ণ তথ্য বা সরকারি কোনো তথ্য আদান প্রদান করার ক্ষেত্রে বাধ্য করা যাবে না। ভেরি গুড। আচ্ছা, এখন আমরা চলে আসি মশারে আমি এখন পড়াইলে বুঝবেন যে এটা গুরুত্বপূর্ণ কিনা। এখন পড়বো আমরা 271 পিআরবি। 271-এ বলা আছে যে আপনি মামলা তদন্তকালে, হ্যাঁ রাষ্ট্রীয় একটা সরকারি একটা বুঝতে পেরেছি, আপনার 271-এ বলা আছে আপনি কোনো মামলা তদন্তকালে আপনার লিখিত আবেদনের প্রেক্ষিতে যারা পোস্ট অফিসের মাস্টার আছে বা পোস্ট অফিসের যে মাস্টার আছে সে যে কোনো রেকর্ড আপনার কাছে উপস্থাপন করতে পারবে। মানে আপনি যদি কোনো রেকর্ড সম্পর্কে, কোনো তথ্য সম্পর্কে পোস্ট মাস্টারের কাছে কোনো আবেদন করেন মামলা তদন্তের রেফারেন্স দিয়ে, সে আপনার কাছে সেই তথ্য উপস্থাপন করবে। এবং কোনো অভিযুক্ত ব্যক্তি সম্পর্কে যদি কোনো তথ্য চান সেই তথ্য সে আপনাকে দিবে। তবে ইহা ব্যতীত সাক্ষ্য আইনের 124 ধারা মোতাবেক অন্য কোনো তথ্য সে আপনাকে দিতে বাধ্য থাকিবে না। আরো সহজ করে বলি, মনে করেন আমার নাম হলো আবুল কালাম আজাদ, ডাক পোস্ট অফিসে আমার 100 কোটি টাকা আমি জমা রেখেছি। এখন প্রশ্ন হইল, মামলা তদন্তকারী কর্মকর্তা যদি পোস্ট অফিসে আমার বিষয় ব্যতীত অন্য কোনো বিষয় সম্পর্কে সে কোনো তথ্য চায়, আরো সহজ করে বলি, এত ফ্যাশন দরকার নাই, বাংলা আলাপ হইল মামলা তদন্তকারী কর্মকর্তা পোস্ট মাস্টারের কাছে কোনো মামলা রেফারেন্স দিয়ে লিখিতভাবে আবেদন করলে কোনো অভিযুক্ত সম্পর্কে তথ্য চাইলে এই অভিযুক্ত সম্পর্কে তথ্য সে ওই তদন্তকারী কর্মকর্তাকে প্রদান করবে। মানে আমার সম্পর্কে, আমার নাম কি, পিতার নাম কি, মাতার নাম কি, কিন্তু আমি ওইখানে কত টাকা জমা রেখেছি, কোন থেকে জমা রেখেছি, বিভিন্ন কিভাবে আমি এখানে কাজ কাম করেছি, কিভাবে ট্রানজাকশন করেছি, কোন ওয়েতে ট্রানজাকশন করেছি, এই বিষয় সম্পর্কে এক সাক্ষ্য আইনের 124 ধারা মোতাবেক তদন্তকারী কর্মকর্তা পোস্টমাস্টারকে বাধ্য করতে পারবে না। এই অভিযুক্ত সম্পর্কে সে তথ্য চাইলে তথ্য দিবে, কিন্তু ইহা ব্যতীত অন্য কোনো তথ্য আদান প্রদান, সরকারি বিভিন্ন তথ্যের বিষয়ে সে যদি কোনো তথ্য চায়, এই সংক্রান্ত কোনো তথ্য সে কি করবে না, তদন্তকারী কর্মকর্তাকে সরবরাহ করবে না। আরো সহজ করে বলি, আমার ওই ব্যাংকে অ্যাকাউন্ট আছে, এখন আমার সম্পর্কে তথ্য চেয়েছে, এই তথ্য পোস্টমাস্টার তদন্তকারী কর্মকর্তাকে দিবে, কিন্তু ওই পোস্ট অফিসে কত টাকা এফডিআর আছে, ওই পোস্ট অফিসে অন্যান্য গ্রাহকদের কত টাকা আছে, ওই পোস্ট অফিস তাদের কার্যক্রম কিভাবে গ্রাহকের সাথে ডিল করে, ওই পোস্ট অফিসের ইন্টারনাল যে কার্যক্রম আছে, ইন্টারনাল যে তথ্য আছে বা ব্যক্তিগত অভ্যন্তরীণ যে কার্যক্রমগুলো আছে, এই ধরনের তথ্য এই পোস্টমাস্টার তদন্তকারী কর্মকর্তাকে দিতে বাধ্য না। এর হলো 271। আমি কি বুঝতে পেরেছি? আমার সম্পর্কে জানতে চাইলে, আমার লেনদেন সম্পর্ক জানতে চাইলে দিবে না, না আমার লেনদেনও দিবে, কিন্তু আমার এই লেনদেনটা তাদের কাছে কিভাবে আছে, কোন পর্যায়ে আছে, তারা কিভাবে লেনদেন করে, তারা তাদের কার্যক্রমগুলা কিভাবে ডিল করে, তাদের যে প্রাইভেসি আছে, এই বিষয় সম্পর্কে তারা তদন্তকারী কর্মকর্তাকে তথ্য প্রদান করবে না। সাক্ষ্য আইনের 124 দ্বারা ক্লিয়ার। এখানে সিআরপিসি 94-94 দ্বিতীয় অংশ তৃতীয় অংশ বাদ। ক্লিয়ার কথা বুঝছেন কিনা বলেন? আমি যদি আরো সহজ করে বলি, বাংলা আলাপ হইল, আমার যদি কোনো তথ্য তারা চায় ইন্টারনাল ভাবে, একান্তগত ভাবে, তদন্তকারী কর্মকর্তা এই তথ্য তারা আমাকে দিবে, কিন্তু তারা তাদের এই ডাক ও পোস্ট অফিসের কার্যক্রম কিভাবে তারা সম্পাদন করে, আমার এই টাকাগুলা তারা সেখানে কোন কাজে ব্যয় করেছে, তারা সেখানে কিভাবে আমার টাকাগুলা তারা খাটাইতেছে, আমি 100 কোটি টাকা রাখার পর এই টাকাগুলো তারা কোন কোন খাতে দিয়েছে, মানে যেগুলো তাদের উপর বর্তাবে, যেগুলো কার্যক্রম তাদের প্রকাশ পাবে, এই ধরনের তথ্য তারা তদন্তকারী কর্মকর্তাকে দিতে বাধ্য না।
তারা আমার যে অংশটুকু আছে এই আমার অংশটুকু তারা তদন্তকারী কর্মকর্তাকে যদি লিখিতভাবে আবেদন করে তাকে দিতে বাধ্য বা তাকে দিবে। কিন্তু সরকারি কোনো তথ্য বা ডাক অফিসের পোস্ট অফিসের কার্যক্রম সম্পর্কে তারা তদন্তকারী কর্মকর্তাকে কোনো তথ্য সরবরাহ করবে না। 271 বুঝতে পেরেছেন? তাহলে পুলিশ অফিসারের আবেদনের প্রেক্ষিতে সাদ্দাম হোসেন খুব সুন্দর একটা কথা লেখছে। মোট কথা হলো অভিযোগকারী তথ্য ওনারা দিবে, অন্য কোনো কিছু না। একবার সহজ উত্তর। সাদিয়া কি লেখছে? অভিযুক্তর পরিচয় দিবে কিন্তু সরকারি অন্যান্য তথ্য দিবে না। সঠিক। অভিযুক্তের ব্যক্তিগত তথ্য দিবে, অফিসিয়ালি তথ্য দিতে বাধ্য না। সঠিক। সাদাতুল ইসলাম শাকিল যেটা লিখছে এটাও সঠিক। সাদিয়া আক্তার কিয়া লেখছে সঠিক। রেজাউল করিম লেখছে সঠিক। আমাদের হাসান, তোমার কাছ থেকে একটা কমেন্ট আশা করেছি। হাসান একটা কমেন্ট করেছে, হ্যাঁ পোস্টমাস্টার তাদের গোপনীয়তা রক্ষা করবে বা অভিযুক্ত সম্পর্কে তথ্য দিবে না। ভেরি গুড। এবার আমি একটু আসি। তাহলে এই যে 271 পর্যন্ত পিআরবি পড়েছি আমরা, এই 271 পর্যন্ত আমরা এই পোস্টমাস্টারকে নিয়ে কয়টা পিআরবি পেয়েছি এবং কি কি একটু লিখে দেন। এই পিআরবি 1 থেকে 271 পর্যন্ত আমরা যা পড়েছি এর ভিতরে আমরা পোস্টমাস্টার সংক্রান্ত কয়টা পিআরবি পেয়েছি একটু লিখে দেন। কি কি একটু লিখে দেন। সাদিয়া আক্তার কে, মানে বিস্তারিত না, 2টা পিআরবি একটু লিখে দেন কি কি। ফারহানা রায়হান অত্যন্ত চমৎকার লিখছে। রেজাল্ট করিম তুমি এদিকে আসো, তোমার এইখানে একটা চটকানা দিলে তোমার ইয়ারা পরিষ্কার হবে। 141 না 241, 172 না 271, তাল রাখো। রেজাউল করিম আমার নতুন স্টুডেন্ট। মিজানুর মিন্টু ও খুব সুন্দর লাগছে। 241 আর 271 দুইটা পিআরবি আমরা পেয়েছি। ভেরি গুড। হুসাইন আমিরও লিখছে 241 271, ভেরি গুড। বা আমাদের নিপু মিদাও লাগছে বোলা থেকে। নিপু এখন কই আছো? নিপুর কর্মস্থল কোথায় এখন? হ্যাঁ, আমাদের হিমেলও লাগছে 241 271, এটাও ঠিক আছে। মুজাম্মেল হক 241 271, ঠিক আছে। আমাদের রেজাল্ট করিম এবার তাল আসছে বকা দেওয়ার পরে, ঠিক আছে। আবার রাজু মাহমুদ বা আমাদের লাবনী রহমান, নন্দিতা নন্দিকে আসছে, কেনেডি, শাহরিয়ার, এরা ঠিক আছে। আচ্ছা, তার মানে আমরা যদি কখনো ভালো রেজাল্ট করতে চাই আমরা সব সময় এই বিষয়গুলো খেয়াল রাখবো যে সিমিলার কথাবার্তা, সিমিলার পিআরবি কোথায় কোথায় আছে। আচ্ছা, এ গেল এক। এখন এই পড়ানোর ভিতরে আমি ছোট্ট একটা প্রশ্ন করি, আপনারা সবাই উত্তর দিবেন। আমার এখানে কারা কারা নায়ক আছেন, কারা কারা একটু নায়ক আছেন তারা লিখবেন যে জি স্যার আমি আছি, বা আমি আছি এই শব্দটা ব্যবহার করলে বুঝবো যে আপনি নায়ক। কারা কারা একটু নায়ক তারা একটু কমেন্ট করেন যে আমি আছি এই শব্দটা লেখেন, তাহলে বুঝবো যে আপনারা নায়ক। একমাত্র কেবল যারা নায়ক তারাই প্রকাশ করবেন, অন্য কেউ না। আমি আছি এই শব্দটা লিখবেন, আর কেউ লিখেন না। 1 জন 2 জন 3 জন 4 জন 5 জন 6 জন 7 জন 8 জন 9 জন 10 জন 11 জন। আচ্ছা, এটা আমি পরে দেখবো।
আচ্ছা, ভেরি গুড। এবার একটু পরে আসি। এখন আসি আমরা 271 গেল, 272 হলো কেস ডায়েরি। এটা সবাই জানি। কেস ডায়েরি নিয়ে আমি আর আলোচনা করবো না, এটা অনেক করেছি কেস ডায়েরি নিয়ে। 272 হলো কেস ডায়েরি, এটা সবাই পারি। এখন পর্ব 273 স্কেচ ম্যাপ বা ঘটনাস্থলের খসড়া মানচিত্র। খসড়া বলতে বোঝানো হয়েছে প্রাথমিকভাবে ঘটনাস্থলের খসড়া মানচিত্র বা স্কেচ ম্যাপ। স্কেচ ম্যাপে সাধারণত তিনটা বিষয় উল্লেখ থাকে। সাধারণত তিনটা বিষয় স্কেচ ম্যাপে উল্লেখ রাখে। সাধারণত একটা হইলো মূল বিষয় কিন্তু মূলত দুইটা উপস্থাপন করে, কিন্তু আমরা এখানে তিনটা ধরি। একটা স্কেচ ম্যাপে উপস্থাপন করে হইলো ঘর বাড়ি, আরেকটা উপস্থাপন করে রাস্তা সহ বিভিন্ন বস্তুর অবস্থান, আরেকটা উপস্থাপন করে বিভিন্ন সাক্ষীদের অবস্থান। কথা আমি আবার বলি, একটা হইলো ঘর বাড়ি, রাস্তা, ঘর বাড়ি, দালান কোটা। আরেকটা হলো রাস্তা সহ আশেপাশে বিল্ডিং টিল্ডিং হইতে শুরু করে দোকানপাট হইতে শুরু করে বিভিন্ন স্থাপনা। আর আরেকটা হলো বিভিন্ন মানুষের অবস্থান, সাক্ষীদের অবস্থান। তাহলে মানুষ ব্যতীত অন্য যা কিছু আছে সবগুলো স্কেচ ম্যাপে অক্ষরের সাহায্যে উপস্থাপন করে, সাক্ষীদের ক্ষেত্রে নম্বরের সাহায্যে উপস্থাপন করে। এই দুইটা কথা আগে মাথায় রাখেন। তাহলে মানুষের ক্ষেত্রে কি ব্যবহার করা হয়? 272 কেস ডায়েরি, এটা সবাই পারে। 272 পারে সবাই, কেস ডায়েরি। 272 হলো চার্জশিট। 272 চার্জশিট, এটা সবাই জানি আমরা। আমি এখন যেটা বলছি স্কেচ ম্যাপ, সেটা বলেন আগে। মানুষ ব্যতীত অন্য যা কিছু স্কেচ ম্যাপ বা খসড়া মানচিত্রে উপস্থাপন করে, এগুলো সবগুলো করে হইল অক্ষরের মাধ্যমে, সৌর স্বরে রস্যি দীর্ঘাউ দিয়ে। আর স্কেচ ম্যাপে যে মানুষ বা সাক্ষীদের অবস্থান শনাক্ত করে হইল নাম্বারের মাধ্যমে। এই দুটা কথা বুঝছেন কিনা বলেন? এই দুইটা বিষয় আপনারা বুঝতে পেরেছেন কিনা আমাকে একটু বলেন। ঘর বাড়ি রাস্তাঘাট হইতে শুরু করে দুনিয়ার যা কিছু আছে বস্তু সম্পর্কে, ঘর বাড়ি রাস্তাঘাট বস্তু দিক হইতে শুরু করে যা কিছু আছে, এই সবগুলো উপস্থাপন করা হয় অক্ষর দিয়ে, সরু সরেয়া রশ্মি। ধরেন এটা হলো সরু নাম্বার গড়, এটা সরেয়া নাম্বার গড়, এটা রস্যই নাম্বার গড়, এটা দীর্ঘই নাম্বার গড়। তাহলে মানুষ ব্যতীত অন্যান্য যা কিছু আছে সবগুলো উপস্থাপন করে অক্ষর দিয়ে, আর সাক্ষী বা মানুষকে শনাক্ত করে হইল নম্বর দিয়ে। আচ্ছা, এই দুটা বিষয় কিন্তু আপনারা খেয়াল রাখবেন। আচ্ছা, এখন প্রশ্ন হইল এই ঘটনাস্থলের খসড়া মানচিত্র অথবা স্কেচ ম্যাপ কি? পিআরবি 273 বিধি মোতাবেক কোন আরেকটা বলি, 600 টাকার উপরে যদি কোনো ক্ষয়ক্ষতি হয়, মনে রাখবেন 600 টাকার উপরে যদি কোনো ক্ষয়ক্ষতি হয়, এই ধরনের কোন ঘটনায় মামলা হইলে সেখানে স্কেচ ম্যাপ লাগবে। মন থাকবে? 600 টাকার উপরে, 600 টাকা না 800 টাকা খেয়াল নাই, 600 টাকায় ধরে নেই। 600 টাকার উপরে যদি কোনো ক্ষয়ক্ষতি হয়, এই ধরনের মামলায় স্কেচ ম্যাপ লাগবে। আর যেই কোনো ফৌজদারি মামলা আমলযোগ্য অপরাধে মামলা রুজু হইলে তো স্কেচ ম্যাপ লাগবেই। আচ্ছা, এবার হলো ঘটনাস্থলের খসড়া মানচিত্র। খসড়া মানচিত্র মানে কি? খসড়া মানে কোন রকম প্রাথমিক, কোন জায়গার ঘটনাস্থলের। তাহলে পিআরবি 243 বিধি মোতাবেক মামলা তদন্তকারী কর্মকর্তা ঘটনাস্থলে উপস্থিত হয়ে, বুঝতে পারছেন? মামলা তদন্তকারী কর্মকর্তা ঘটনাস্থলে উপস্থিত হয়ে, খোকন, আলাইসালাম খোকন, আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই, বলো কেমন আছো?
তুমি তো ময়মনসিং বলো নাই, মুখ দিয়ে বলছো এখন হঠাৎ করে এতদিন পরে, কি মনে করে ফোন দিচ্ছে এটা করো ফুকন। না না না, কিসে? ও আচ্ছা আচ্ছা, ও কিছু লোকের নাম ব্রেনে নিলে আমার নামটা আসে, ভেরি গুড, ভালো লাগছে। And শুনো, আমি লাইভে ক্লাস করতেছি তো খোকন, আমি তোমার লাইভটা শেষ করে কথা বলি তাইলে। না তোমার তো দ্বারা হয়ে গেছে, হঠাৎ করে তোমাকে ফোন রিসিভ না করলে আবার কবে যে স্যারে ফোন ধরে না, বুঝো না। আচ্ছা, দুঃখিত, আমার একজন ছাত্র ফোন দিয়েছে, এএসআই হয়ে গেছে আমার কাছে পড়ে। এখন পড়ানোর পরে দারোগা হওয়ার পর ফোন না দিলে আরেক বিপদ, কারণ ফোন করে কয় আপনার কাছে পড়ে দারোগা হয়েছি, এখন থানায় কাজ করতে যে এই বিপদে আটকে গেছে, এই বিপদে আটকে গেছে, আপনারা সমাধান করবেন। যদি বলে যে আমি পারবো না, তখন বলে যে আপনারা দারোগা বানাচ্ছেন কি জন্য? কনস্টেবল ছিলাম, ভালো ছিলাম, কোনো চাপ ছিল না, প্যারা ছিল না, এখন প্যাসে পড়ছি, এখন সমাধান দিবেন, বাধ্য আপনি দিতে। তো এই জন্য ফোন ধরা লাগে আর কি। যদি বলে যে সমাধান দিব কেন, তোমার কাজ তুমি করে, না আপনার কাছে পড়ছি, আপনি পড়াইছেন, এখন যদি কোনো কারণে কাজ না পারি, থানায় গেলে বলে তোরে কোন শালায় দারোগা বানাইছে, তখন মনে মনে হাসি যে আমি তো শালা হইলাম না, শালা তো স্যার আমনের বলছে, আমার কোনো কষ্ট লাগে না। এই জন্য স্যার আপনার জন্য কেউ শালা না বলতে পারে, আপনি এখন এটা সমাধান দেন, এই ঝামেলায় পড়ছি, বুঝতে পারছেন? আপনারা থানায় যাওয়ার পর যখন ওসি বলবে তোরে কোন শালায় দারোগা বানাইছে, তখন আমার উপরে চাপ পড়বে, আমি শালা আমি। আচ্ছা, পড়ায় আসি তাহলে। ফৌজদারি পিআরবি 243 বিধি মোতাবেক মামলা তদন্তকারী কর্মকর্তা কোন অপরাধের ঘটনাস্থলে উপস্থিত হয়ে, কোনো মুখস্থ করার দরকার নাই, আমরা বুঝি আমরা কি বলতেছি। এই যে বিকাশ রাজ দারোগা হওয়ার পর আমার ফোন দিবে রাত্রে 3টায়, স্যার এই ঝামেলায় আটকে গেছে, কি করা যায়? ওই যে ওসি প্রদীপের ঘটনায় এক ওস্তাদরে ফোন দিছিল, ভাইরাল হয়েছিল, মনে আছে? এরকম আর কি। তাহলে আমরা 243টা মূলত বুঝি কি বলছে। 243-এর বাংলা আলাপ হইলো, আপনি তদন্তকারী কর্মকর্তা, আপনি একটা ঘটনাস্থলে যাইবেন, যাইয়া ঘটনাস্থলের দৃশ্যমান ঘরবাড়ি, বিভিন্ন বস্তু এবং সাক্ষীদেরকে, দৃশ্যমান ঘরবাড়ি এবং বিভিন্ন বস্তুদেরকে অক্ষরে এবং বিভিন্ন মানুষদেরকে নম্বরের মাধ্যমে শনাক্ত করে একটা মানচিত্র তৈরি করবেন। এটাকে বলা হয় খসড়া মানচিত্র। এটা হলো বাংলা আলাপ। তাহলে বাংলা আলাপটা কি দাঁড়াইলো? আপনি একটা ঘটনাস্থলে গিয়ে ওখানে দৃশ্যমান, মানে যা দেখা যায়, দৃশ্যমান ঘর বাড়ি, বিভিন্ন বস্তু কে অক্ষরের মাধ্যমে, দৃশ্যমান ঘর বাড়ি এবং বস্তুকে অক্ষরের মাধ্যমে আর বিভিন্ন সাক্ষীদেরকে নম্বরের মাধ্যমে শনাক্ত করে যে মানচিত্রটা তৈরি করা হয় তাকে বলা হয় খসড়া মানচিত্র। এটা হলো বাংলা আলাপ। আর ভদ্রলোকের আলাপ কোনটা? পিআরবি 243 বিধি মোতাবেক মামলা তদন্তকারী কর্মকর্তা ঘটনাস্থলে উপস্থিত হয়ে ঘটনাস্থলের দৃশ্যমান ঘর বাড়ি, বিভিন্ন বস্তু, রাস্তাঘাট এবং আশেপাশের ঘর বাড়ি এবং রাস্তাঘাট, গাছপালা সহ অন্যান্য বিষয়াদি অত্যন্ত নিখুঁতভাবে সতর্কতার সহিত অক্ষরের মাধ্যমে এবং এই ঘটনাস্থলের আশেপাশে সাক্ষীদের হুবহু অবস্থান সম্পর্কে নিখুঁতভাবে উপস্থাপন করে যে নকশাটা তৈরি করা হয় তাকে বলা হয় ঘটনাস্থলের খসড়া মানচিত্র, বা যে মানচিত্রটা তৈরি করা হয় তাকে বলা হয় ঘটনাস্থলের খসড়া মানচিত্র বা স্কেচ ম্যাপ। এটা হলো ভদ্রলোকের ভাষা। তাহলে কি আপনারা ঘটনাস্থলের খসড়া মানচিত্র বা স্কেচ ম্যাপ এটা কি বুঝতে পেরেছেন মূলত কি বলেছি? বাংলা আলাপ হইলো মানুষ বাদ দিয়ে যা আছে সবকিছু হলো অক্ষরের মাধ্যমে, আর মানুষগুলোকে হলো নম্বরের মাধ্যমে শনাক্ত করা হয়। আপনারা কি 273 পারেন? তাহলে আমি সামনে যাব।
আমরা কি 273 পারি? সামনে কি যাব? মা তুমি ঘুমাবা না কেন? 273 কি আমরা পারি? আচ্ছা, তাহলে আবার একটু আসি। পাগলামি সম্পর্কে পুলিশ সিদ্ধান্ত নিতে পারবে না 267। তদন্তের ফলাফল 268তে বলা আছে ওই আমলের অযোগ্য অপরাধ বা নন এফআইআর প্রতিবেদন দাখিল করা 268, সাক্ষীকে আদালতে হাজির করতে বাধ্য 269, আর 270 কি আছে বলেন? 270 বলা আছে সাক্ষীর সংখ্যা নির্ধারণ এবং সাক্ষ্য প্রমাণ কিভাবে করা হবে সেই বিষয়ে তদন্তকারী কর্মকর্তার ইখতিয়ার 270। আর 271 পাইলাম হইলো আমরা 270, আর 271 পাইলাম হইলো পোস্ট অফিসের ক্ষেত্রে আমরা কি তথ্য চাইলে তারা আমাদেরকে কতটুকু তথ্য দিতে বাধ্য রইল 271। আর 272 পাইলাম আমরা চার্জশিট, 273 পাইলাম ঘটনাস্থলের খসড়া মানচিত্র। আচ্ছা, এখন পর্ব 274 ME, একবারে সহজ। ME কারে বলে একবারে বলি। আপনি একটা মামলা তদন্ত করার পর, কোন মামলা তদন্ত করার পর পুলিশ সুপারের মাধ্যমে আবার বলি কোন, আচ্ছা বাংলা আলাপ বলি তারপরে মূল আলাপে আসি। বাংলা আলাপ হলো একটা মামলা আপনি তদন্ত করে শেষ করছেন। এখন এই মামলাটা তদন্ত করার পর যদি আপনি সরাসরি আদালতে দাখিল করেন তাহলে কিন্তু এসপি অথবা সার্কেল অফিস জানলো না যে আপনি কি রিপোর্ট দাখিল করেছেন। এই জন্য যদি আপনি সার্কেল অফিসের মাধ্যমে বা যেগুলো পুলিশ সুপারের কাছ থেকে নেওয়ার প্রয়োজন হয় পুলিশ সুপারের কাছে উপস্থাপন করলে তিনি এই তদন্ত প্রতিবেদন ভালোভাবে দেখে আদালতে প্রেরণ করার জন্য যে সুপারিশটা করে এটাই মূলত বলা হইল ME। আর বাস্তবে ME কোনটা সেটা যদি আমি অফ দ্য রেকর্ডে পড়াইতাম তাইলে আপনাদেরকে বলতাম যে মূলত ME কি, অরিজিনালি কাগজে কলমে বাদ বাংলা প্রকৃতপক্ষে ME কি সেটা তো বলা যাবে না, যেহেতু আমি পড়াই এটা রেকর্ড হয়ে থাকবে। তাহলে যেটা কাগজে কলমে আছে পরীক্ষা আসার মতো সেটাই পড়াই। ME মেমো অফ এভিডেন্স, মানে সাক্ষ্যের স্মারক, মানে আপনি যে একটা তদন্ত প্রতিবেদন দাখিল করেছেন বিজ্ঞ আদালতে সার্কেল অফিসের মাধ্যমে বা পুলিশ সুপারের মাধ্যমে, তারা দেখে যে একটা স্মারক নাম্বার দিয়ে মতামত দিবে যে হ্যাঁ এটা প্রেরণ করা যেতে পারে, এটাই মূলত হইল ME। আরো যদি বাংলা আলাপ বলি, এই সার্কেল অফিস থেকে অথবা পুলিশ সুপারের কাছ থেকে ক্লিয়ারেন্স নিয়ে আদালতে রিপোর্ট দাখিল করাকে বলা হয় ME। ক্লিয়ারেন্স মানে বুঝছেন? হ্যাঁ, ঠিক আছে, সবকিছু ফাইন, আপনি রিপোর্ট দাখিল করতে পারেন বা ঠিক আছে। এখন আপনি যদি ধর্ষণ মামলার মার্ডার মামলা যদি আপনি FIR দাখিল করেন, আপনি যদি ফাইনাল রিপোর্ট দাখিল করেন তাহলে তো এটা এসপি মানবে না। এই জন্য তারা দেখে যে আপনি সবকিছু সুন্দর করে আপনি ঠিকভাবে রেডি করেছেন কিনা, আপনার কোথাও কোনো ঘাটতি আছে কিনা, যে মামলা হয়েছে ওই মামলা অনুসারে আপনি রিপোর্টটা তৈরি করেছেন কিনা। অনেকে বলে স্যার মাদক মামলায় ME লাগে না, এটা হলো ওই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের ইচ্ছা, চাইলে যে কোনো বিষয় তারা ME নিতে পারে। MST রিমা বলছে মামলার তদন্তের খুঁটিনাটি উদ্বোধন কর্তৃপক্ষকে অবগত করানো। না, এটা তো অফ দ্য রেকর্ড, এটা আপনি বলেছেন এটা বাংলা আলাপ, এটা হলো না। বাংলা আলাপ হইলো আপনি আদালতে যখন তদন্ত প্রতিবেদন দাখিল করবেন, দাখিল করার পূর্বে সার্কেল অফিস অথবা পুলিশ সুপারের কাছ থেকে মতামত গ্রহণ পূর্বক যে প্রতিবেদনটা প্রেরণ করা হয় সেটাকে বলা হয় ME। PRB 274 পারবেন? তাহলে ভদ্র ভাষায় আসি। তাহলে PRB 274 বিধি মোতাবেক মামলা তদন্তকারী কর্মকর্তা তার মামলা তদন্ত শেষে বিজ্ঞ আদালতে কোনো প্রতিবেদন দাখিল করার পূর্বে, বিশেষ করে চার্জশিট, বিজ্ঞ আদালতে প্রতিবেদন দাখিল করার পূর্বে সহকারী পুলিশ সুপার বা সার্কেল বা পুলিশ সুপারের মাধ্যমে পুলিশ সুপারের কাছ থেকে মতামত গ্রহণ করার মাধ্যমে আদালতে যে প্রতিবেদনটা প্রেরণ করা হয় তাকে বলা হয় ME। 274 এটা কি পারি? আর 275 হইল ফাইনাল রিপোর্ট। আমরা জানি ফাইনাল রিপোর্ট কাকে বলে। ফাইনাল রিপোর্ট আমরা আগে পড়েছি, চার্জশিট ফাইনাল রিপোর্ট এটা আমরা আগে পড়েছি, তারপর আবার বলি। ফাইনাল রিপোর্ট হইল মামলার তদন্ত শেষে যদি অপরাধ সম্পর্কে কোনো সাক্ষ্য প্রমাণ পাওয়া না যায়
এবং ঘটনাটা যদি মিথ্যা বলে মনে হয় তাহলে নিষ্পত্তিমূলক ব্যবস্থা গ্রহণ করার জন্য বিপি ফর্মটা কত আমি ভুলে গেছি, আপনারা কমেন্ট করেন। ফাইনাল রিপোর্টের বিপি ফর্ম কত? চার্জশিটের বিপি ফর্ম যদি 39 হয় তাহলে ফাইনাল রিপোর্টের বিপি ফর্ম কত? সবাই একটু কমেন্ট করেন। চার্জশিটের বিপি ফর্ম হলো 39, তাহলে ফাইনাল রিপোর্টের কত? 42। ভেরি গুড, ভালো লাগছে। তাহলে চার্জশিটের বিপি ফর্ম 39 আর ফাইনাল রিপোর্ট হলো 42। 42-এর মূল আলাপ হইলো ঘটনার সাক্ষ্য প্রমাণ পাওয়া যায় নাই, অপরাধটি মিথ্যা, আদালতে নিষ্পত্তিমূলক ব্যবস্থা গ্রহণ করার জন্য যে প্রতিবেদন প্রেরণ করা হয় তাকে বলা হয় ফাইনাল রিপোর্ট। এই ফাইনাল রিপোর্ট আবার 5 প্রকার: সত্য, মিথ্যা, তথ্যগত ভুল, আইনগত ভুল, আমলের অযোগ্য। এগুলো আমি পড়িয়েছি। তাহলে 275-এ বলা আছে ফাইনাল রিপোর্ট। তাহলে আবার একটু আসি 277-এ যদি আমরা যাই 67-তে, তাহলে 267-তে পাইছিলাম পাগলামি সম্পর্কে, 268-তে পাইছি নন এফআইআর প্রতিবেদন দাখিল, 269-এ পাইছি সাক্ষীদেরকে আদালতে হাজির করতে বাধ্য, 270-এ পাইছি সাক্ষী কয়জন হবে এটা তদন্তকারী কর্মকর্তা ঠিক করবে, 271-এ পাইছি পোস্ট অফিসের মাস্টার সব বিষয়ে তথ্য দিতে সে বাধ্য না, 272-এ পেয়েছি চার্জশিট, 273-এ পেয়েছি ঘটনাস্থলে খসড়া মানচিত্র, 274-এ পাইছি এমই, 275-এ পাইছি ফাইনাল রিপোর্ট। আচ্ছা, হাসান লেখছে কিছু মনে নাই। যদি কিছু মনে নাই তারপর আমি বলি চার্জশিট আর ফাইনাল রিপোর্ট। চার্জশিট হলো কোনো অপরাধ তদন্ত করে যদি ঘটনাটা সত্য পাওয়া যায়, সাক্ষ্য প্রমাণ পাওয়া যায়, আসামির নাম ঠিকানা পাওয়া যায়, তাহলে এটা আদালতে বিচারার্থে বিপি ফর্ম 39 মোতাবেক যেটা প্রেরণ করা হয় তাকে বলা হয় চার্জশিট। এটা ফৌজদারি কার্যবিধি আইন 173। ফাইনাল রিপোর্ট হলো ঘটনার তদন্ত করার পর সাক্ষ্য প্রমাণ পাওয়া যায় নাই, ঘটনাটা মিথ্যা, এই জন্য এটা বিচারার্থে প্রেরণ না করে নিষ্পত্তিমূলক ব্যবস্থা গ্রহণ করার জন্য বিপি ফর্ম 42 মোতাবেক যে রিপোর্টটা দাখিল করা হয় তাকে বলা হয় ফাইনাল রিপোর্ট। যেহেতু রোজা রমজানের মাস, ঠিক 4টা আমাদেরকে উঠতে হবে, অলরেডি 11টা বাজে। অনেক অনেক ধন্যবাদ, সবাই কষ্ট করে এত রাত্রে সজাগ থেকে শুনেছেন। তাহলে 275 পর্যন্ত আজকে থাকুক, ইনশাল্লাহ আবার কালকে দেখা হচ্ছে। আমরা ততক্ষণ পর্যন্ত ভালো থাকি, সুস্থ থাকি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।